বেগম খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে সংকটাপন্ন হলেও শারীরিক অবস্থায় স্থিতিশীল, উন্নতি হলে নেওয়া হবে বিদেশে, দেশবাসীর দোয়া চান তারেক রহমান। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একই দিনে গণভোট করতে প্রস্তুতি ইসি। রাজধানীতে মক ভোটিং, 2 ব্যালটে ভোটের সময় বিবেচনায় প্রস্তুতি। লুটপাটের শাস্তি চাই বিএনপি, প্রতিষ্ঠান বন্ধে সমাধান দেখছেন না নেতারা। ব্যবসা বান্ধব রাজনৈতিক ব্যবস্থার তাগিদ জামায়াতের, নতুন অর্থনৈতিক ব্যবস্থায় জোর এনসিপি। নিরাপত্তা সরিয়ে নেয়ার পরই শাহজালালের ভল্ট ভেঙে চুরি, ভিন্ন ব্যাখ্যা বিমানের, 32 দিনেও প্রকাশ হয়নি খোয়া যাওয়া সম্পদের তালিকা, পুলিশের তদন্তেও অসহযোগিতা। এবং বিপিএল ফিক্সিং নিয়ে হার্ডলাইনে বিসিবি। অ্যালেক্স মার্শালের জালে ধরা পড়লেন সৈকত শফিউল সহ 9 ক্রিকেটার, অভিযোগের প্রমাণ চান বিজয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে। সংকটাপন্ন হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল, অনুসরণ করতে পারছেন চিকিৎসক নার্সদের নির্দেশনা। হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে একথা জানিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। বিএনপি নেতা আহমেদ আজম খান জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা আছে, বিদেশে নেয়ার অবস্থায় আসলে নেওয়া হবে ব্যবস্থা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে বেগম জিয়াকে দেখতে আসেন ডাকসুর সাবেক এজিএস ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। হাসপাতাল থেকে বেরিয়ে দলীয় প্রধানের জন্য সবার কাছে দোয়া চান তিনি। পরে দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত, চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। লিভার সিরোসিস এটি সবচেয়ে জটিল রোগ, সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন, বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, মুক্তির জন্য চেয়েছেন। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইয়েতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই করা আছে, ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। এদিন সকালে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে আসেন এনসিপি নেতারা। অবস্থা সংকটাপন্ন হলেও বেগম জিয়া সজাগ ও সজ্ঞান আছেন বলে জানান এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা। ডাক্তার ও নার্সদের নির্দেশনা বেগম জিয়া বুঝতে পারছেন বলেও জানান তিনি। আর ফেসিবাদী আমলে রাজনৈতিক প্রতিহিংসায় বেগম জিয়ার চিকিৎসা ব্যাহত হয়েছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। সজ্ঞানে আছেন, সজাগ আছেন, চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। এদিকে বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নিতে এসে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো সম্ভব না। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। প্রায় 1 সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে কিন্তু দেশ জুড়েই একটি আলোচনার তৈরি হয়েছে। কেননা উনি যখন গত সোমবারে এখানে ভর্তি হন তার যে বিভিন্ন সংক্রমণ নিয়ে, অর্থাৎ চেস্টে যে সংক্রমণগুলো ছিল সেই সংক্রমণ পর থেকে যখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তারপর থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি তার জন্য দোয়া চাওয়া হয়েছে। বিশেষ করে এই এভার কেয়ার হসপিটালের সামনে যে সকল নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারাও কিন্তু দলের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও তারা বিভিন্ন মসজিদ, গির্জা, মাদ্রাসায় এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন। পাশাপাশি সকাল থেকেই আসলে তার এই স্বাস্থ্য বিষয়ে বা তাকে দেখার জন্য বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকেই দেখেছি এনসিপি সহ বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে বা অন্যান্য এলাকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। আপনি নিশ্চয়ই দর্শক আপনারা জানেন যে এই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে যে অবস্থার সর্বশেষ সেটি আসলে এখন পর্যন্ত তার যে মেডিকেল বোর্ড রয়েছে তারা কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আসলে কোনো কিছু জানাননি। তবে যেটা জানা যাচ্ছে যে তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন এবং গত 24 ঘন্টা ধরেই সেই যে সংকটাপন্ন অবস্থা সেটিই কিন্তু সেই অবস্থায় রয়েছে। অর্থাৎ বলা যায় যে তার অবস্থার যে অনেকটাই উন্নতি বা কোনো কিছু এই বিষয়টা কিন্তু আসলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে কোনোভাবেই জানানো হয়নি। বিশেষ করে এখানে যারা দেখতে এসেছিলেন এনসিপির যে সকল নেতাকর্মী তারাও কিন্তু এটি বলেছেন যে তার যে অবস্থা সেটি আসলে সংকটাপন্ন। এমনকি বিএনপির যারা অন্যান্য নেতারা এসেছিলেন তারাও কিন্তু বলছেন যে তার যেহেতু অবস্থা সংকটাপন্ন তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে যে পরিকল্পনা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে হয়তোবা এই সময়ে সেটি সম্ভব না, কেননা তিনি এখন যে অবস্থায় রয়েছেন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে তিনি নেই। আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই বিএনপি নেতা আমিনুল ইসলাম তিনি এখানে এসেছিলেন এবং এখানে যে সকল নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন তাদেরকে কিন্তু তিনি অনুরোধই করেছেন যেন এই হসপিটালের সামনে এভাবে ভিড় না করে তারা যেন তার নিজ নিজ দায়িত্বে বাসায় গিয়ে বা যে কোনো স্থানেই এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি যেন হয় সেই হিসেবে তাদের জন্য দোয়া করা হয়, এই নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন। পাশাপাশি একটি বিষয় বলতে হয় যে এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন শুধু এক পলক তার এই সংবাদটি দেখার জন্য। তো সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে যদিও এখনো তার যে মেডিকেল বোর্ড রয়েছে এটি আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি, হয়তোবা সময় গড়ালে আরও ভালোভাবে সেই তথ্য আমাদেরকে জানানো হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এভার কেয়ারের হাসপাতালের সামনে থেকে সবশেষ। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতার প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। তারেক রহমান সবার কাছে দোয়া চেয়েছেন। আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। স্ট্যাটাসে তিনি আরও জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে আসছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে চিকিৎসায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার অসুস্থতা কোনো স্বাভাবিক ঘটনা নয়। কারাগারে তাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিদেশে বসে আওয়ামী লীগের নির্বাচন প্রতিহতের হুমকি কোনো কাজে আসবে না বলেও জানান তিনি। বেগম জিয়ার সুস্থতায় উপাসনালয়ের পাশাপাশি প্রতিটি ঘরে দোয়া করার আহ্বান জানান মির্জা আব্বাস। জেল কর্তৃপক্ষ অনেক সময় ব্যক্তি বিশেষে তারা স্লো পয়জনিং করে। আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। ওনার এই আজকে অসুস্থতাটা কিন্তু স্বাভাবিক অসুস্থতা নয়, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে উনি আজকে এই অবস্থায় উনি আছেন। সবাই জানো, শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, মন্দির, মঠ, গির্জা নয়, প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষ যেন তার জন্য দোয়া করেন। একসময় শৈশব মাতিয়ে রাখা গ্রামীণ খেলাধুলা এখন সোনালী অতীত। যান্ত্রিক জীবন ও মাঠ কমে যাওয়ায় হারিয়ে গেছে গ্রামীণ অনেক খেলা। এ নিয়ে সংবাদের শেষাংশে থাকছে প্রতিবেদন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। জানান, ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সংসদ নির্বাচন এবং গণভোটের মক ভোটিং পরিদর্শনে এসে একথা জানান সিইসি। এ সময় তিনি বলেন, একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণভোট দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে তা দেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। লাইন দেখে বোঝার উপায় নেই, এটি নির্বাচন কমিশনের ভোটের আগের প্রস্তুতি। ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি। ভোট শেষ হবার আগ মুহূর্তে জাল ভোট দিতে এসেই ধরা পড়ল ভোট গ্রহণ কর্মকর্তার হাতে। সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন সহকারী প্রিজাইডিং অফিসার। মাঠের বাস্তবতা পর্যবেক্ষণ এবং সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার রাজধানীর আগারগাঁ শেরেবাংলানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। বাইরে থেকে কিছু ভোটার আনা হলেও বেশিরভাগ ভোটারই ছিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরাই। তাতেই দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। সকাল 8টায় ভোট শুরুর কথা থাকলেও 15 মিনিট পরে শুরু হয় ভোট গ্রহণ, চলে বেলা 12টা পর্যন্ত। একই সঙ্গে দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, গণভোট নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের। ব্যালট পড়ার মতো তেমন সময় পাননি বলে অভিযোগ করেন কোনো কোনো ভোটার। দেখার পর আর এই সময় কি এখানে আছে? হ্যাঁ বা না দিবে, এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। ব্যালটের লেখা পড়ার ব্যাপারে বেশিরভাগ ভোটারের অনীহা দেখা গেছে। দুটো কোনশন পড়ে নাই, আমি দুটো কোনশন পড়ে আমি বুঝি যে কি দেওয়া যায় না, এটা পড়ার সুযোগ হয় না। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সিএসি জানান, মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা, জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আইডিয়াল সিচুয়েশনে যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি। গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether this number of polling stations are sufficient or not. সংসদ ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে উল্লেখ করে সিএসসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই। তফসিল আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ইসির মক ভোটিংয়ে 500 জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে 352টি। ভোট পড়েছে 70.4%। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সরকারের দুই উপদেষ্টার নির্বাচন করার ইচ্ছে থাকলে অনেক আগেই পদ থেকে সরে দাঁড়ানো উচিত ছিল। তারা সরকারে থাকায় নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি আরও বলেন, নির্বাচনে কালো টাকার খেলা বন্ধের উদ্যোগ দেখা যাচ্ছে না। নির্বাচনকে কেন্দ্র করে ধর্ম নিয়েও জবরদস্তি চলছে। যারা অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারাই নির্বাচন ভণ্ডুলে তৎপর। তারা যদি নির্বাচনই করতে চান, এখনো তারা কেন সরকারের মধ্যে আছেন, এটা আমার কাছে বোধগম্য না।
কারণ সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো রাজনৈতিক দল, কোনো মতাদর্শ, কোনো অংশীজনকে মদত যোগানোটা সরকারের কাজ না। আর সরকারের নিরপেক্ষতা নিয়েও তো মানুষ এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। সুতরাং সরকারের নিরপেক্ষতা কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, এটাও আগামী নির্বাচনের একটা প্রশ্ন হিসেবে এটা উত্থাপিত হবে। নির্বাচন সামনে রেখে অন্তত 4টি জোটের আবির্ভাব হতে যাচ্ছে রাজনীতিতে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এবং আন্দোলনের সঙ্গী 7 দল নিয়ে জামায়াতের মোর্চা অনেকটাই দৃশ্যমান। তবে জোট গঠন নিয়ে বিপত্তিতে এনসিপি। মধ্যপন্থী দল নিয়ে নতুন জোট নাকি বিএনপি জামায়াতের কোনো এক দলের সঙ্গে আসন সমঝোতা, তা নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনে দলটি। আর বাম দলগুলোর বৃহত্তর নতুন মোর্চাও আত্মপ্রকাশের অপেক্ষায়। হাসান ওয়ালির প্রতিবেদন। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এখন আলোচিত শব্দযুগল। দেশে নির্বাচনী জোট দীর্ঘদিনের সংস্কৃতি হলেও কর্তৃত্ববাদী শাসনে একদলীয় জোটের বাইরে সবই ছিল অকার্যকর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল। জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চারও হচ্ছে নতুন জোট। তবে জোট গঠন নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ চরমে এনসিপির। এবি পার্টি গণ অধিকার নিয়ে আলাদা জোটের খবরে ডালপালা মেললেও তা এখন অনেকটাই অনিশ্চিত। শেষ পর্যন্ত বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে হতে পারে এনসিপির আসন সমঝোতা। প্রার্থী বাছাই থেকে শুরু করে নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, মধ্যপন্থী দল নিয়ে আলাদা জোট গঠনে অন্তত 10টি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। তবে বিএনপি বা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। মধ্যপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলাপ আলোচনা করেছি। এই পার্টির গণ অধিকার পরিষদ থেকে শুরু করে নিয়ে এই সংখ্যাটা 10 পেরিয়ে গেছে। আমাদের মধ্যে আলাপ আলোচনাটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। দেশের স্বার্থকে মাথায় রেখে কোনো জোটে অন্তর্ভুক্ত হওয়ার, সেটা বিএনপি জামাত যে কোনো বিষয়ের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা আমরা চলমান রেখেছি। অন্যদিকে 54 যুক্ত ফ্রন্টের আদলে জোট গঠনের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলছেন, শুধু নির্বাচন নয়, আন্দোলন সংগ্রামকে মাথায় রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট। 54 যে যুক্ত ফ্রন্ট হয়েছিল তার আদলে নয়া যুক্ত ফ্রন্ট এরকম নামের প্রস্তাব আছে। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে না, আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন এটাকে কেন্দ্র করে আমরা জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। আসন সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শরিক দলগুলোর জয়ী হওয়ার সম্ভাব্যতা যাচাই করেই আসন ছাড়ের কথা বলছে জামায়াত। যে এখানে যাকে দিলে তিনি পাশ করবেন সেই দলকে আমরা সেখানে দেব, সবাই মিলে তাকে সাপোর্ট করব। যে লিয়াজো কমিটি করা হয়েছে, এই 8 দল থেকে একটা লিয়াজো কমিটি, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। হয়তো আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে এটা একটা ডিসিশনে আমরা বুঝতে পারব। যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দিতে বিএনপি অপেক্ষা করছে তফসিল ঘোষণার দিনক্ষণের। বিএনপি আছে, মেইন স্ট্রিম পলিটিক্সে আছে, আর কোন দল কি মেইন স্ট্রিম কিনা এটা আমি বলতে পারবো না। যুগবদ্ধের সাথে নিয়েই আমরা নির্বাচন করব, আমরা আন্দোলন করেছি, যুগবদ্ধের সাথে নিয়েই আমরা নির্বাচন করব, যুগবদ্ধের সাথে নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রস্তুতি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। লুটপাটকারীদের শাস্তি চায় বিএনপি, তবে অর্থনীতির স্বার্থে প্রতিষ্ঠান বন্ধের সমাধান দেখছে না দলটি। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিতের তাগিদ জামায়াতের। আর মাফিয়া ব্যবসায়ীদের বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছে এনসিপি। রাজধানীর এক অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক সম্মেলনের আয়োজন করে বণিক বার্তা, যাতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় লাল ফিতার দৌরত্বে সরকার নিজেই ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আর সব মানুষের অংশগ্রহণ নিশ্চিতে নতুন অর্থনৈতিক মডেলে যাওয়ার ওপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাকে
পৌঁছাতে পারবো না। বড় রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। খালি রাজনীতিকে গণতন্ত্র করবেন, নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। নানা বৈষম্য এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন বড় চ্যালেঞ্জ। বিগত সরকারের আমলে আমরা অবকাঠামোগত উন্নয়নের কথা অনেক বেশি শুনেছি। উন্নয়নের কথা আমরা শুনেছি যেটা মূলত ইনফ্রাস্ট্রাকচার বেসড, কিন্তু আমাদের ইকোনমিটা জাস্টিস বেসড হতে হবে। একটা ন্যায় ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করতে হবে। বৈপ্লবিক পরিবর্তন নয়, বরং যৌক্তিক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি, তাদেরকে আহ্বান জানাই, আসো। বলে কোথায় আসবো? তোমার দেশ তো স্টেবল না, তোমার দেশে তো লাল ফিতা, তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে, আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসবো কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নতুন বাংলাদেশ নয়, বরং সমৃদ্ধ বাংলাদেশ গড়া বিএনপির লক্ষ্য। অর্থনীতির স্বার্থে গত 16 বছরে লুটপাটকারীদের শাস্তি নিশ্চিত হলেও প্রতিষ্ঠানগুলো সচল রাখার উপর জোর দেন তিনি। লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন, তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা আগামী বাংলাদেশ বিনির্মাণে মতামত তুলে ধরেন। সুন্দর করে তুলে ধরেন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশে ডলার সংকট নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রমজানে পণ্য আমদানিতে এলসি খোলায় কোনো জটিলতা নেই। ইসলামী ধারার 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু হবে বলেও জানান তিনি। বিগত সরকারের সময়ে নজিরবিহীন লুটপাটে খেলাপি ঋণের সর্বশেষ পরিমাণ দাঁড়িয়েছে 6,45,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় 35.77%। আমি অন্তত শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, বৈদেশিক মুদ্রার সংকট, টাকার অবমূল্যায়ন আর রাজনৈতিক অস্থিরতায় আমদানি খরচ বেড়েছে। অভিযোগ রয়েছে, ব্যবসায়ীদের ঋণ না দিয়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে ব্যাংকগুলো। আমদানি শুল্ক থেকে শুরু করে সবকিছু মিলে প্রায় 60% মতো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়েছে। লোন অ্যাপ্রুভাল থাকা সত্ত্বেও এলসি করতে পারছেন না, কারণ আপনারা জানেন সকলে অনেকগুলো ব্যাংক স্থবির হয়ে আছে। ক্লাসিফাইড করলেই টাকাটা প্রভিশনে রাখতে হয়, প্রভিশন করলে ডিভিডেন্ড দেওয়া যাবে না। আর সেই কারণেই এটা যদি আমি অ্যাভারেজ 35% ধরি, তাহলে এই 35% টাকা গেল কোথায়? তবে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স এবিপির দাবি, এলসি সহ কোনো খাতেই নেই জটিলতা। কি পরিমাণ রিস্ক আমরা ক্যারি করি, কিভাবে টাকাগুলো লুট হয়ে যায়, কিভাবে টাকাগুলো সাইফন্ড অফ হয়ে যায়, কিভাবে টাকাগুলো কর্পোরেট সেক্টর টাকাটা মেয়ের বিয়ে দেয়, BMW গাড়ি কেনে এবং করে আমাদের লোনটা ব্যাক করে, একবার চিন্তা করে না যেটা গরিব দেশের রাষ্ট্রের টাকা এগুলো। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়ে ব্যাংক খাত, বিষয়টি বিবেচনায় রাখতে হবে আগামী সরকারকে। বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহ থেকে। ডলার সংকট না থাকায় রমজানের পণ্য আমদানিতে খোলা হয়েছে অতিরিক্ত ঋণপত্র। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। এলসি ওপেনিং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 15% গতবারের করসপন্ডিং পিরিয়ডের চাইতে বেশি আছে। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, তাই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। ব্যাংক খাতের দুরবস্থার জন্য বন্ড স্টক মার্কেটের দুর্বলতাকেও দায়ী করেছেন গভর্নর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কোনো দেশের পুতুল নয়, দেশের স্বার্থ ও নিরাপত্তাকে সামনে রেখে সব রাজনৈতিক দলকে কাজ করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্রনীতিতে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ তাদের। সকালে রাজধানীর গুলশানে সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের আয়োজনে
এক আলোচনায় বক্তারা বলেন, ভারত বাংলাদেশে স্বৈরাচারী সরকার টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল বুঝিয়েছে। ভারতের বাংলাদেশ নীতি এই দেশের মানুষকে ভারত বিদ্বেষী করে তুলেছে। কূটনীতিতে আবেগের বশবর্তী হয়ে ভারতের সঙ্গে রেষারেষিতে না যাওয়ার পরামর্শ তাদের। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনাকে উৎখাত করেনি, ভারতকে বলেছে যথেষ্ট হয়েছে। They try to convince or manipulate, particularly the West or some of the Western allies like Japan, that Hasina government is the right government, to repress those, fundamentalists. So we don't want to indulge into any conflict with our big neighbor. This necessitates that Bangladesh foreign policy focus rigorously on conflict avoidance. ওই জায়গায় ইন্ডিয়াকে নিয়ে আসার জন্য আমাদের এখন কি জায়গায় ডেভেলপমেন্ট করা দরকার? This is where the political parties must take the lead to unite the people, not divide for the sake of power and share of the booty. শাহজালাল বিমানবন্দরের ভল্ট থেকে চুরি হওয়া সম্পদের তালিকা ৩২ দিন পরও প্রকাশ করেনি বিমান বাংলাদেশ। চুরির পর কিছু অস্ত্র পাওয়া গেলেও সময় সংবাদের অনুসন্ধান বলছে ভল্টে রাখা হতো স্বর্ণসহ মূল্যবান সম্পদও। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। তদন্তেও অসহযোগিতার অভিযোগ পুলিশের। নুরুল আলম নয়নের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালের স্ট্রং রুম বা ভল্ট, যেখানে রাখা হয় আমদানি করা বহনযোগ্য মূল্যবান মালামাল। তবে গত ২৮ অক্টোবর সেখানেই ঘটে দুর্ধর্ষ চুরি। কিছু অস্ত্র বাদে সবকিছু নিয়ে নেয় চোরচক্র। আগুনের ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন সচিবকে দেয়া বিমান বাংলাদেশের এক চিঠি বলছে, টার্মিনালের সবকিছু পুড়ে গেলেও ভল্ট ও তার মধ্যে রাখা মূল্যবান মালামাল ছিল অখ্যাত। নিরাপত্তাহীনতার জন্য যা কাস্টমস হেফাজতে নেয়ার তাগিদও দেন তারা। কেন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি জানতে কাস্টমস হাউজে সময় সংবাদ। তাদের দাবি নিরাপত্তা নয়, রাজস্ব আদায় করার কাজ তাদের। আর সচিবকে দেয়া চিঠি তাদের হাতে আসার আগেই হয়েছে চুরি। যে কোনো পণ্যের ক্ষেত্রেই কাস্টমস মূলত ট্যাক্স ম্যানেজমেন্টে দেখবে, আর পণ্য যখন নিলামের অবস্থা হবে তো নিলামটা আসলে আপনার কয়েকটি স্টেপ পার হয়ে, সরকার নির্ধারিত কয়েকটি স্টেপ আছে সেগুলো পার হয়ে তারপর নিলামের ব্যবস্থাপনাটা হয়। আর কি ডিরেক্টলি আমাদেরকে পণ্য নেওয়ার কোনো সুযোগ নেই। চুরির এতদিন পরও এ ঘটনায় হয়নি কোনো মামলা। বিমানবন্দর থানায় করা সাধারণ ডায়েরিতেও চুরি হওয়া পণ্যের তালিকা উল্লেখ করেনি বিমান বাংলাদেশ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিমানবন্দর থানা পুলিশ বলছে তদন্তে সহযোগিতা করছে না বিমান কর্তৃপক্ষ। ঘটনার সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ডাকা হলেও থানায় আসেননি কেউ। আমরা নোটিশ করেছি, কেউ আসেনি। এটা তো সময় নষ্ট হলো। পরবর্তীতে এখন আমরা ওইখানে যে খোঁজার চেষ্টা করতেছি যে কারা কারা ডিউটি করছিল। চুরির ঘটনা নিয়ে বিমান বাংলাদেশের কেন এমন লুকোচুরি জানতে বিমান ভবনে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। কর্তৃপক্ষের দাবি, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ছাদ ধসে দুর্ঘটনার শঙ্কা থেকেই সরিয়ে নেওয়া হয় নিরাপত্তা কর্মীদের। বিমান সিকিউরিটি তারাই পাহারা দিত মনে করলো, তো ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা বাহিরে গিয়ে পাহারা দিবা, কারণ যে কোনো সময় বিল্ডিংয়ের ধসে পড়তে পারে। চুরির ঘটনার পর ভল্টে কিছু অস্ত্র পাওয়া গেলেও মূল্যবান সম্পদ বা স্বর্ণ ও ডায়মন্ড ছিল কিনা তা নিশ্চিত করেনি বিমান বাংলাদেশ। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে চুরি হওয়া ভল্টে শুধু অস্ত্র নয়, মূল্যবান সম্পদও রাখা হতো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। সব ধরনের আশ্রয় আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র। চলবে যাচাই বাছাই। আফগানদের ভিসা দেয়া সাময়িক বন্ধ ঘোষণা। আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের। এবার চট্টগ্রাম বিভাগের খবর। সব জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে 50,000 কোটি টাকার বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সঙ্গে যুক্ত হচ্ছে 6,500 কোটি টাকার লালদিয়া টার্মিনালও। সরকারের শীর্ষ পর্যায়ের
গ্রিন সিগন্যাল পেলেই শুরু হবে অর্থনীতির গেম চেঞ্জার এই 3টি মেগা প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বড় 3টি মেগা প্রকল্প অবশেষে সচল হচ্ছে। বিশেষ করে অনেক আগে ডিটেল ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে বে টার্মিনালের, আবার মাতারবাড়ির কাজও শুরুর অপেক্ষায় রয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। পিছিয়ে নেই লালদিয়া টার্মিনালের কাজ। প্রত্যেকটাই ভিন্ন ভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন লক্ষ্যমাত্রা যোগ করবে এবং তার যে উপকারটা আছে সেটা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। 2013 সালে নেওয়া বে টার্মিনাল প্রকল্পের 2014 সালে শুরু হয়েছিল ভূমি অধিগ্রহণ। এরপর যেন অদৃশ্য সুতায় আটকে যায় এই বন্দর নির্মাণ। 2030 সাল থেকে অপারেশনে যাওয়া এই বে টার্মিনাল বছরে কন্টেনার হ্যান্ডেলিং করবে 50 লাখের বেশি। আমি আশা করি বাংলাদেশের এই যখনই এগুলা কার্যকর হবে, যখন থেকে আমরা ফুল অপারেশন আসতে পারবো, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অন্তত শিপিং সেক্টরটা বদলে যাবে। প্রতিবেশী দেশগুলোর বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের কোনো বিকল্প নেই। লজিস্টিক সার্ভিস যেটা আছে, যেটা কানেক্টিভিটি, সেটা উন্নতি করার মাধ্যমে জাহাজগুলি আমাদের আর্থিক বাংলাদেশ অনেক বেনিফিটেড হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 2030 সালের মধ্যেই জাহাজ বেরানো এবং কন্টেনার হ্যান্ডেলিং শুরু করবে বে টার্মিনাল, মাতারবাড়ি এবং লালদিয়া। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে আফগান পাসপোর্টধারীদের ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই অভিবাসন ইস্যুতে বেশ তৎপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যের উপর আফগান নাগরিকের হামলায় হতাহতের ঘটনায় নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। এরপর এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার দেশটির অভিবাসন দপ্তর USCIS এর পরিচালক জোসেফ এডলো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না করা পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত স্থগিত থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন 19টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এর আগে আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আসা অভিবাসন স্থায়ীভাবে বন্ধের কথা ভাবছেন তিনি। যদিও কোন কোন দেশ এর আওতায় পড়বে তা স্পষ্ট করে বলেননি ট্রাম্প। তবে আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নাদিম মারজান, সময় সংবাদ। ম্যাচ ফিক্সিং নিয়ে হার্ডলাইনে বিসিবি। আসন্ন BPL এর নিলাম তালিকা থেকে বাদ পড়ল বিজয়, সৈকত, শফিউল সহ সন্দেহভাজন 9 ক্রিকেটারের নাম। অ্যান্টি কারাপশন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের পাশাপাশি 2 কর্মকর্তাকে নিয়েও মতামত দিয়েছেন মার্শাল। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বিসিবি আগেই জানিয়েছিল BPL-এ ফিক্সিংয়ে জড়িতদের নাম তারা প্রকাশ করবে না, তবে চূড়ান্ত যে তালিকা দেয়া হবে সেখান থেকে বাদ দেয়া হবে ক্রিকেটারদের। তাতে বিসিবি না বলে দিলেও নিশ্চিত হয়ে যায় কারা ছিলেন ফিক্সিংয়ের সাথে জড়িত। তাদের বিপক্ষে পাওয়া গেছে প্রমাণ। অনেকের ধারণাই সত্য হয়েছে, এনামুল বিজয় সেই তালিকাতে সবার ওপরের দিকে। তারকা ক্রিকেটারের ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবি, যার কারণে তার নাম নেই এবারের BPL-এর নিলামের তালিকায়। মোসাদ্দেক সৈকতকে নিয়ে খুব একটা কথা হয়নি, তবে সৈকত ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন সেই প্রমাণ পেয়েছে বিসিবি। এবার নিলামের তালিকায় ছিলেন C ক্যাটাগরিতে, সেখান থেকে বাদ দেয়া হয়েছে তাকে। বাকি নামগুলো বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো তারকা নয়, তবে নিহাদুজ্জামান, তাকে ধরা হচ্ছিল জাতীয় দলের ভবিষ্যৎ। সেই স্পিনারও ছিলেন জড়িত। তার সঙ্গে আছেন মনির হোসেন খান, মিজানুর রহমান। আলাউদ্দিন বাবুর সন্দেহজনক বোলিং দেখি অনেকে ধারণা করেছিলেন তার ফিক্সিং সংশ্লিষ্টতার কথা। BPL-এর নতুন নিলামের ক্রিকেটার তালিকায় তার নাম না থাকা সেটা এখন প্রমাণিত। তার সাথে বড় নাম জাতীয় দলে খেলা সঞ্জামুল ইসলাম।
বিসিবির প্রথম তালিকায় এসব ক্রিকেটারের নাম থাকলেও অ্যালেক্স মার্শাল পরামর্শ দিয়েছেন এই আসরে তাদের না রাখতে। বিসিবিও সেখানে আর দ্বিমত করেনি। আপাতত কোনো শাস্তি ঘোষণা নয়, এভাবেই এই ক্রিকেটারদের বাইরে রাখা হবে আইসিসি ও বিসিবি আয়োজিত বিভিন্ন আসরে। ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাংবাদিকরাও জড়িত আছে, তাদেরকেও রাখা হবে ক্রিকেটের কার্যক্রম থেকে বাইরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 12তম বিপিএল নিলামের তালিকা থেকে নিজের নাম বাদ যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এনামুল হক বিজয়। ফিক্সিং ইস্যুতে নিজেকে নির্দোষ দাবি করে বিসিবির কাছে প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যদি প্রমাণ থাকে তাহলে অবশ্যই এরা জানতে চায়, প্রমাণ দেখান আপনি সামনে। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেট সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? আপনি ধাপ করে বাদ দিয়ে দিবেন নিলাম থেকে, এটা হইতে পারে? ক্যাটাগরি বি থেকে আপনি সি তে নামাই দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। সেখান থেকে আপনি আবার বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? হ্যাঁ, আমি অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ না দেখাইতে পারেন তাহলে যে অসম্মানিত করতেছেন এটার ব্যাখ্যা কে দেবে? এটার বিচার কে করবে? রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে দলের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আরেকটি বিষয় যেটা আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে জানাতে চাই, যে স্বাভাবিকভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় সব মানুষই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসঙ্গে অন্যান্য যারা রোগী আছে তাদেরটাও তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। তা আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী, তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে, সেটা আপনারা জানবেন, কিন্তু আবার অনুরোধ করছি দয়া করে কেউ সেখানে উপস্থিত হবেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি উদযাপন উপলক্ষে আমি আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরছি। এটা শুরু হবে বাংলাদেশের, মাফ করবেন, শুরুতেই বাংলাদেশের গৌরবের 55তম মহান বিজয় দিবস
2025 উপলক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানাই পরাধীনতার শৃঙ্খল মুক্তির অভিনন্দন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ 10 দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক অধিকার হারা জনগণ ফ্যাসিবাদী শাসন শোষণে অত্যাচারিত হয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন সংগ্রামের জেরে শেষ পর্যন্ত হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিজয়ের আনন্দ ভিন্ন মাত্রা যোগ করেছে। দেশ এবং জনগণের বিজয়ের এই আনন্দঘন উপলক্ষে দেশ ও জনগণের বিজয়ের এই আনন্দ ঘন উপলক্ষ আরো বর্ণিল, আনন্দময় এবং অর্থবহ করতে এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে সাড়ম্বরে গৌরবের 55তম মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা, বিজয়ের রোড শো সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতেই আপনাদের সঙ্গে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালের মার্চ মাসে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। সুতরাং কালুরঘাট আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ। এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস উদযাপন কর্মসূচি। 1 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। মশাল মিছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে। বিজয় মিছিলের মশাল বহন করবেন 1971 সালের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং 2014 সালের একজন জুলাই যোদ্ধা। মাফ করবেন, আপনারা লিখছেন 24, হ্যাঁ এটা 24 হবে, 14 না, মাফ করবেন। সালের একজন জুলাই যোদ্ধা। আমরা মনে করি 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের, আর 2024 হল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। 1 ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন বিশিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা। 2 সপ্তাহের এই বিশেষ রোড শো উদযাপনের সময় বিভিন্ন বিভাগের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান পরিবেশন, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ, প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শিত হবে। একই সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে একটি নিরাপদ, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির 31 দফা কর্মসূচি। এই পুরো আয়োজনে বিএনপির থিম সং সবার আগে বাংলাদেশ, এটা গাওয়া হবে। দেশের সকল বিভাগ ঘুরে বিজয় মশাল সবশেষে 16 ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। একই দিন ঢাকার মানিক এভিনিউতে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিজয়ের মাসের বিজয় মশাল রোড শো। বিজয় মাস উপলক্ষে এই বিশেষ কর্মসূচি ছাড়াও পাশাপাশি আরও অন্যান্য কর্মসূচি উদযাপিত হতে থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1971 সাল থেকে আজ পর্যন্ত লাখো মানুষ শহীদ হয়েছেন। লাখো প্রাণের বিনিময়ে 71-এর স্বাধীন বাংলাদেশ, 75-এর 7 নভেম্বর এর আধিপত্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল
বিকেল 5টার সময় সংবাদে